বন্ধুরা ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার জন্য যে আপকামিং আর রেলওয়ের যে এনটিপিসির পরীক্ষাটা আসছে, আরআরবি এনটিপিসি পরীক্ষাটা আসছে, সেই পরীক্ষার হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেকেন্ড সেটটা নিয়ে এসেছি। অলরেডি এর আগে কিন্তু আমি আরেকটা পিওআইকিউ সেট আপলোড করেছি হিস্ট্রির, এবং জেনারেল সায়েন্সেরও একটা এনটিপিসির জেনারেল সায়েন্সেরও পিওআইকিউ সেট আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি তাদের কাছে অনুরোধ রইল সেটটা দেখো। তোমরা কিন্তু আপকামিং যে পরীক্ষাটা আসছে এনটিপিসির এবং যে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষাটাও যারা দিচ্ছ তাদেরও কিন্তু খুব উপকারে আসবে দেখবে সেটগুলো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও জয়েন করোনি তারা কিন্তু ফ্রি পিডিএফ পেতে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলটা দু জায়গায় দেখতে পাবে, দেখবে আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আছে এবং প্রতিটা ভিডিওর শেষে কমেন্ট বক্সে কিন্তু চেক করো, আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা দিয়ে দিচ্ছি। তাও যদি খুঁজে না পাও, দেখবে কমেন্ট বক্সের উপরে দুটো অপশান আছে, টপ ও নিউয়েস্টটায় ক্লিক করলে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে যাও, ওখানে আমি ফ্রি পিডিএফগুলো দেবো, আপলোড করবো, তোমরা ডাউনলোড করে নিও। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ডালহৌসি, রবার্ট ক্লাইভ। সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি। এ সম্বন্ধে বলার কিছু নেই, বহুবার কিন্তু এই প্রশ্নটা তোমাদের বহুবার বিভিন্ন পরীক্ষার যখন পড়িয়েছি তোমাদের অলরেডি এগুলো নোটও দিয়ে দিয়েছিলাম, যে ডকট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি, ইংলিশ নামটাও তোমরা একটু মনে রেখো। অলরেডি আমার লেখা হয়নি, অন্য যে মিসলেনিয়াস ক্লার্কশিপ যখন পড়িয়েছিলাম লিখে দিয়েছিলাম। ডকট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি কিন্তু প্রবর্তন করেছিলেন আমাদের লর্ড ডালহৌসি, এবং এই নীতি প্রয়োগ করে কিন্তু সর্বপ্রথম কোন রাজ্য দখল করেছিল এটাও পরীক্ষায় আসে। এই নীতি প্রয়োগ করে তিনি কিন্তু সর্বপ্রথম সাতারা রাজ্যটি দখল করে তখন, আর 1848 সালে, এটাও কিন্তু আসতে পারে সালটা, আর প্রথম কোন রাজ্য দখল করে এটাও কিন্তু তোমরা মনে রেখো। চলো পরের প্রশ্ন, চিলিনওয়ালার যুদ্ধ কোন সালে হয়েছিল? 1865, 1892, 1849, 1856। সঠিক উত্তর হবে 1849 সালে। আসল কথা যে ইং শিখ যুদ্ধ হয়েছিল, অ্যাংলো শিখ ওয়ার হয়েছিল, তোমরা জানো যে দ্বিতীয় অ্যাংলো শিখ ওয়ার, যেটা 1848 থেকে 49 সাল অবধি চলেছিল, সেই যুদ্ধ চলাকালীন কিন্তু 1849 সালে চিলিনওয়ার নামক একটা স্থানে কিন্তু, যেটা পাঞ্জাবে অবস্থিত, তৎকালীন অবিভক্ত পাঞ্জাবে কিন্তু অবস্থিত ছিল চিলিনওয়ালা বলে একটা জায়গা। এই তৎকালীন অবিভক্ত পাঞ্জাবের এই চিলিনওয়ালা জায়গায় কিন্তু 1849 সালে এই যুদ্ধটা হয়। আর যে এই চিলিনওয়ালা কিন্তু বর্তমানে কিন্তু পাকিস্তানের দিকে যে পাঞ্জাবটা রয়েছে, মানে পাঞ্জাবের কিছুটা অংশ তো পাকিস্তানের দিকে রয়েছে, সেই পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশটা রয়েছে সেখানে কিন্তু অবস্থিত। চলো, আর এটা কিন্তু মানে ডিউরিং অ্যাংলো শিখ ওয়ারের সময় হয়েছিল, সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারের সময় এই চিলিনওয়ালা যুদ্ধটা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বেশিরভাগ সেন্টারের পরীক্ষাতেই দেখতে পাবে। চিত্তরগড় কোন রাজবংশের রাজধানী ছিল? চৌহান, সিসোদিয়া, হাড়োর, রাঠোর। সঠিক উত্তর হবে সিসোদিয়া। চিত্তরগড় কোন রাজবংশের রাজধানী ছিল? সিসোদিয়া রাজবংশের রাজধানী ছিল। চলো পরের প্রশ্ন বন্ধুরা, প্রারম্ভিক যুগে চোল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, কারিকল, নন্দীবর্মন, রাজসিংহ। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সঠিক উত্তর হবে কারিকাল। ঠিক আছে বন্ধুরা, প্রারম্ভিক যুগের মানে চোল, তোমরা ভালো করে চোল সাম্রাজ্য পড়লেই দেখতে পাবে, চোল যখন প্রারম্ভিক যুগে এরকম একটা প্রশ্ন আসে যে প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিল, প্রথম ঐতিহাসিক চোল সম্রাটও যদি কখনো আসে তখনও কারিকাল দেবে। এবং এই নিয়ে দেখবে একটা খুব ভালো সিনেমাও হয়েছে চোল সাম্রাজ্য নিয়ে, যেটা পার্ট 1 ও পার্ট 2 দুটোতেই পার্টে বেরিয়ে, সেখানেও কিন্তু এই কারিকাল চরিত্রটি দেখানো হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, তোমরা অনেকেই আশা করি দেখেছো পুণ্যের সেলিভাম এই টাইপের নামটা, যতদূর সম্ভব সিনেমাটার আমার নাম মনে পড়ছে, কারিকাল চরিত্রটা দেখা হয়েছিল কিন্তু, যেটা সাউথ ইন্ডিয়ান একটা স্টার বিক্রম কিন্তু করেছিল। এগুলোও কিন্তু আসতে পারে যে রিসেন্টলি চোল সাম্রাজ্য নিয়ে কি সিনেমা হয়েছে দেখতে পেলে, কিংবা কারিকালের চরিত্রে কে অভিনয় করেছে। যতদূর আমার মনে পড়ছে কারিকালের চরিত্রতেই অভিনয় করেছিল বিক্রম, তোমরা একটু চেক করে নিও, একজন খুব ফেমাস অ্যাক্টর কিন্তু সাউথ ইন্ডিয়ার। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমরা কিন্তু এগুলো একটুখানি দেখে নিও। সব স্ট্যাটিক জিকের সময় হলে আমি দিয়ে দিতাম, এখানেও দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি, তোমরা দেখে নিও চাইলে। নিম্নে উল্লেখিত কোন মন্দির আর এই যে এই টাইপের যে সিনেমার, ধরো কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট সেই নিয়ে কোনো সিনেমা, এগুলো কিন্তু এই এনটিপিসি মানে ইউপিএসসি এই জায়গাতে এইগুলো কিন্তু বেশি আসে। দেখবে আমাদের রাজ্য সরকারের পরীক্ষা এগুলো বেশি আসবে না, সেন্টারেই কিন্তু বেশি আসে, তোমরা একটু দেখে নিও একটু তোমরা। নিম্নে উল্লেখিত কোন মন্দির বিমল শাহ দ্বারা মার্বেল দিয়ে নির্মিত? দিলওয়ারা মন্দির, বৃহদেশ্বর মন্দির, ওমকেশ্বর মন্দির, রণকপুর আদিনাথ মন্দির। সঠিক উত্তর হবে দিলওয়ারা মন্দির। এই সম্বন্ধে কিছু নোট দিয়ে নিই, আগেও দিয়েছি, এটা একটা জৈন মন্দির তোমরা জানো, এবং যতদূর মনে পড়ছে এটা আমাদের দেখবে জৈন সম্প্রদায় দুটো ভাগে বিভক্ত, শ্বেতাম্বর এবং দিগম্বর।
এটা যতদূর আমার মনে পড়ছে শ্বেতাম্বর সম্প্রদায়ের একটা খুব ফেমাস টেম্পল। তোমরা একটু চেক করে নিও, এটাও আসতে পারে। দেখবে যে জৈনরা দুটো সম্প্রদায় বিভক্ত আছে, কোনো একটা সময় বিভক্ত হয়ে গেছিলো আর কি। যেমন বৌদ্ধরা হীনযান মহাযান বিভক্ত হয়েছিল, পরে আরও বজ্রযান, আরও অনেক ভাগে বিভক্ত হয়েছিল। সেরকম জৈনরাও কিন্তু শ্বেতাম্বর দিগম্বর দুভাগে বিভক্ত হয়েছিল। যতদূর সম্ভব এটা কিন্তু শ্বেতাম্বর ধর্ম, মানে শ্বেতাম্বর সম্প্রদায়ের, মানে জৈন ধর্মাবলম্বীদেরই মধ্যে যারা শ্বেতাম্বর সম্প্রদায় আছে তাদেরই একটা মন্দির। একটু চেক করে নিও না, আমি পরে আবার কোশ্চেনটা আসলে রিপিট করে দেবো। আর এটা কোথায় অবস্থিত, এটাও কিন্তু প্রচুরবার পরীক্ষায় আসে। আর এটা কোন ধর্মাবলম্বীদের মন্দির, এটা তো আসে পরীক্ষাতে। রাজস্থানের সিরোহি জেলার মাউন্ট আবুতে অবস্থিত, মাউন্ট আবুটাই মনে রেখো। এবং আসতে পারে অনেক সময় মাউন্ট আবুটা কোন জেলাতে পড়ে, সিরোহি জেলাতে অবস্থিত রাজস্থানের। এইটা যদি আসে যে কোন বংশের সময় নির্মিত হয়েছিল, এটা দেখবে অপশানের ওপর ডিপেন্ড করে তোমাদের উত্তরটা নির্বাচন করতে হবে। যদি ডাইরেক্ট এরকম থাকে যে সোলাঙ্কি রাজবংশ, তাহলে সঠিক উত্তর সোলাঙ্কি রাজবংশ হবে। এবং যেটা সোলাঙ্কি রাজবংশ সেটাই কিন্তু আবার গুজরাটের চালুক্য বংশ নামেও পরিচিত, মানে গুজরাটের চালুক্য বংশ বা সোলাঙ্কি চালুক্য বংশের আমলে কিন্তু এটা নির্মিত হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, যেটাই সোলাঙ্কি বংশ সেটাই কিন্তু গুজরাটের চালুক্য বংশ নামে পরিচিত। এবং এটা আমি এইটা আমার ভুল হয়েছে লেখা, এটা সরি ভুল হয়নি, মানে আরেকটা লাইন আরেকটা জিনিস দেওয়া উচিত ছিল। যেমন ধরো যদি আসে যে কোন রাজার সময়, মানে সোলাঙ্কি যখন এই 1 মিনিট বন্ধু, সফটওয়্যার ডিস্টার্ব করছে। যদি আসে যে এই যে দিলওয়ারা মন্দির যখন নির্মিত হয়, ওরা বলেই দিল সোলাঙ্কি বংশ বা গুজরাটের চালুক্য বংশের আমলে নির্মিত হয়েছে। তখন রাজা কে ছিল, তখন রাজা ছিল প্রথম ভীম। মানে প্রথম ভীম যখন সোলাঙ্কি রাজা ছিল বা গুজরাটের চালুক্য বংশের রাজা ছিল, তখন কিন্তু তার মন্ত্রী বিমল শাহ, তিনি একজন জৈন ধর্মাবলম্বী ছিল, তখন কিন্তু তিনি এই মন্দির নির্মাণ করেছিলেন বা এই মার্বেল দ্বারা নির্মিত করেছিলেন। এটা কি আসবে, আর এইটা একটু এই সূত্রে মনে রেখো। আরও দুজন মন্ত্রী ছিল ওনার, এই প্রথম ভীমের, বাস্তুপাল ও তেজপাল। এটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, কিন্তু অনেক জায়গায় এদেরকে ফাইন্যান্সিয়াল, মানে এরা ফাইন্যান্সিয়ালি হেল্প করেছিল বলছে, বা অনেক সময় ধরো এদেরকে ডিজাইনারও বলছে, মানে আর্কিটেক্টও বলতে পারে। মানে ধরো কখনো এখানে যেরকম দিয়েছে যে বিমল শাহ দ্বারা মার্বেল দিয়ে নির্মিত, ধরো 4টে অপশান দিল, সেখানে বাস্তুপাল বা তেজপাল কোনো একটা আছে আর 3টে অপশান আছে। তার সঙ্গে বললো এই 4 জনের মধ্যে কার সঙ্গে দিলওয়ারা মন্দির সম্পর্কিত, বাস্তুপাল বা তেজপাল যে কোনো একটা আছে, তার সঙ্গে আরও 3টে আছে, 3 জন আছে, তাদের বলে দিল এই 4 জনের মধ্যে কার সঙ্গে কিন্তু আমাদের দিলওয়ারা মন্দির সম্পর্কিত। তখন সঠিক উত্তর কিন্তু ওই বাস্তুপাল বা তেজপাল যেটা থাকবে সেটা দেবে, বা দুটো যদি পেয়ারে থাকে পেয়ারে দেবে। আর যদি বলে যে কোন রাজার সময় এই মন্দির নির্মাণ শুরু হয়েছিল বা মন্দির নির্মিত হয়েছিল, সোলাঙ্কি রাজা প্রথম ভীমের আমলে কিন্তু, যেটা আমার আলাদা করে ইন্ডিকেট করা হয়নি, সোলাঙ্কি রাজা প্রথম ভীমের আমলে কিন্তু এই দিলওয়ারা মন্দির স্থাপিত হয়েছিল এবং তার মন্ত্রী ছিলেন বিমল শাহ। চলো পরের প্রশ্ন বন্ধুরা, খুব ভালো করে বুঝিয়ে দিলাম যেন কোনো কোশ্চেন মিস না যায়। আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ব্রিটিশ শাসন থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে মুক্ত করে তাদের কি নাম রেখেছিলেন? স্বরাজ দ্বীপ, শহীদ ও স্বরাজ দ্বীপ, আজাদ দ্বীপ, স্বতন্ত্র ও স্বরাজ দ্বীপ। ঠিক আছে বন্ধুরা, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শহীদ ও স্বরাজ দ্বীপ। 1943 সালে কিন্তু এই মানে নামকরণটা করেছিল। আরও ডিটেল আমি বলে দিচ্ছি, আগে এই নোটগুলো দেখো। নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু যখন এই জাপানের হাত থেকে এটা হস্তান্তরিত হয়েছিল তৎকালীন আজাদ হিন্দ ফৌজের প্রধান সুভাষচন্দ্র বসুর হাতে, তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানের নাম রাখে শহীদ দ্বীপ আর নিকোবরের দ্বীপ রাখে হচ্ছে স্বরাজ দ্বীপ। ঠিক আছে বন্ধুরা, আর এই সম্বন্ধে আরেকটু গুরুত্বপূর্ণ নোট দেখে নাও। জাপান কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপকে ভারতের কাছে হস্তান্তরিত করেছিল কবে? এই ডেটটাও তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা অবশ্যম্ভাবীভাবে মনে রাখতে হবে। শুধু 1943 সাল হলে হবে না, মনে রাখলে হবে না। যদি প্রশ্নে আসে অনেক সময় দেখবে যে ডাইরেক্ট আসে যে কোন দেশ আন্দামান নিকোবরকে তৎকালীন আজাদ হিন্দ সরকারের হাতে, মানে আজাদ হিন্দ ফৌজের হাতে সমর্পণ করেছিল বা সুভাষচন্দ্র বসুর হাতে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সমর্পণ করেছিল, তখন সঠিক উত্তর হবে জাপান। এবারে কোন ডেটে যদি আসে, বেশিরভাগ এখন দেখছি ডেটে আসে। 1943 সালের 6ই নভেম্বর কিন্তু এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে হস্তান্তরিত করে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু 1943 সালের 31শে ডিসেম্বর এই দুটো দ্বীপের নাম রাখে। একটা আন্দামান দ্বীপের নাম রাখে শহীদ দ্বীপ আর নিকোবর দ্বীপের নাম রাখে স্বরাজ দ্বীপ। একটু ভালো করে মনে রেখো, আলাদাভাবেও দিতে পারে যে 4টে দ্বীপের নাম দিয়ে বলে দিলে এর মধ্যে শহীদ দ্বীপের নাম, শহীদ দ্বীপ কোনটা মানে সুভাষচন্দ্র বসু রেখেছিলেন, তখন হলো কিন্তু সঠিক উত্তর আন্দামান হবে, বা স্বরাজ দ্বীপ হলে নিকোবর হবে। দুটো একসঙ্গে দিলে কিন্তু সোজা হয়ে যায় শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। যদি ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল করে দেয় তখন একটু
ডিফিকাল্ট হবে, খুব ভালো করে মনে রেখো। আন্দামান দ্বীপটার নাম দিয়েছিল শহীদ দ্বীপ, আর নিকোবর দ্বীপপুঞ্জের নামটা দিয়েছিল স্বরাজ দ্বীপ, ঠিক আছে। কবে নামটা দিয়েছিল? 1943 সালের 31শে ডিসেম্বর কিন্তু সুভাষচন্দ্র বসু এই দুটো দ্বীপের নামকরণ করে। আর 6ই নভেম্বর তিনি কিন্তু এই জাপানের হাত থেকে আন্দামান নিকোবরের ভার কিন্তু নিয়েছিলেন। আর ওই ডেটটা আমার দেওয়া হয়নি, কবে নামকরণ করেছিলেন ওইটা আসে না, ওখানে শুধু ডেটটা দিতে পারে যে কোন বছর নামকরণ করেছিলেন, কিন্তু এই হস্তান্তরিতের ডেটটা কিন্তু জানতে চাই 1943 সালের 6ই নভেম্বর। আচ্ছা 2018 সালে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু এই দ্বীপগুলোর নাম নতুন করে কিন্তু এই 2018 সালে যে 75 বছরের আজাদ হিন্দ বাহিনী বা এই আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যে আন্দামান নিকোবরকে কিন্তু এই যে ভার নিয়েছিল, তার 75 বছরের পূর্তি উপলক্ষে কিন্তু কিছু নামকরণ করেন, যেমন রস আইল্যান্ড। এই তিনটে আইল্যান্ডই কিন্তু রস আইল্যান্ড, নেল আইল্যান্ড ও হ্যাভলক আইল্যান্ড, তিনটেই কিন্তু আন্দামানে অবস্থিত। রস আইল্যান্ডের নাম রাখে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, নেল আইল্যান্ডের নাম রাখে শহীদ দ্বীপ এবং হ্যাভলক আইল্যান্ডের নাম রাখে স্বরাজ দ্বীপ। এটাও ভালো করে জেনে নিও। যদি বর্তমানের বেসিসে আসে যে বর্তমানে যে হ্যাভলক আইল্যান্ড তার নাম কিন্তু রেখেছেন স্বরাজ দ্বীপ নরেন্দ্র মোদীজি, নেল আইল্যান্ডের নাম রেখেছে শহীদ দ্বীপ, আর রস বলছি আমি, ভুল প্রোনাউন্সিয়েশন করছি, রোস আইল্যান্ডের নাম রেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে বর্তমানে রোস আইল্যান্ডের নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ। 2018 সালে কিন্তু রেখেছে 75 বছরের পূর্তি উপরে। এই যে 43 সালে যে দেখছো আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দখল করছে আমাদের জাপানের হাত থেকে বা ক্ষমতাটা হস্তান্তরিত করে নিজের হাতে নিচ্ছে, তার 75 বছরের পূর্তি উপলক্ষে কিন্তু আমাদের নরেন্দ্র মোদীজি কিন্তু এই নামগুলো রেখেছেন। আর রোস আইল্যান্ডটা কিন্তু মোস্ট মানে ইম্পর্টেন্ট, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রেখেছেন। নীল আইল্যান্ডের নাম রেখেছে শহীদ দ্বীপ, আর হ্যাভলক আইল্যান্ডের নাম রেখেছে স্বরাজ দ্বীপ। চলো পরের প্রশ্ন বন্ধুরা, হরপ্পা অধিবাসীরা নিম্নলিখিত কোন দেবতার পুজো করতো না? শিব, বিষ্ণু, সত্বিক, পায়রা। সঠিক উত্তর হবে বিষ্ণু। হরপ্পা অধিবাসীরা কিন্তু বাকি যে তিনটে দেখছো শিব মানে ঠাকুর তোমরা জানো, সত্যিকারটা আমাদের মানে যারা সনাতন হিন্দু ধর্মের অন্তর্গত তারা জানো সত্যিকারটা চিহ্ন, যে কোনো শুভ কাজে কিন্তু ওই চিহ্নটা আঁকা হয় মানে যারা হিন্দু সম্প্রদায়ের অন্তর্গত। আর পায়রা, এই প্রশ্নটা কিন্তু আসে যে আচ্ছা এইটা মাঝে মাঝে করতেই হয়, আমাকে আনতে হয় লেখাটা। আমি যারা নতুন দেখছো আজকের হয়তো বিরক্ত হচ্ছ, যারা পুরনো তারা জানো এইগুলো না করলে কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা পজ হয়ে যাবে এবং আমাকে কিন্তু প্রথম থেকে আবার ভিডিওটা করতে হয়, মানে একটা নির্দিষ্ট সময় অন্তর এই স্ক্রিনটাকে টাচ করতে হয়, না হলে কিন্তু পজ হয়ে যায়, আবার প্রথম থেকে করতে হয়। আবার টাচ করলেই কিন্তু এই লেখাটা আসে আর যায়, এটা কিন্তু আমাকে করতেই হয়, তোমরা কিছু মনে করো না। আচ্ছা এখানে অনেক সময় প্রশ্ন আসে যে হরপ্পা অধিবাসীরা কোন পাখির পুজো করতো বা কোন পাখিকে পবিত্র মানত, পবিত্র মেনে আরাধনা করতো, তখন সঠিক উত্তর পায়রা হবে, ঠিক আছে। খুব ভালো করে এটা মনে রেখো, পায়রাকে কিন্তু এটা খুব পবিত্র পাখি হিসাবে মনে করতো হচ্ছে হরপ্পার অধিবাসীরা। আর বিষ্ণুর পূজা কিন্তু করতো না। ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে নিম্নলিখিত কোন উপাধিতে ভূষিত করেছিলেন? রায় বাহাদুর, রায় সাহেব, কাইজারি হিন্দ, হিন্দ কেশরী। সঠিক উত্তর কাইজারি হিন্দ। তোমরা জানো এই সম্বন্ধে আগেও আমি নোট দিয়েছি, রিসেন্টলি ক্লাস 7 পরীক্ষাতেও দিয়েছি, তাও আবার দিয়েছি। 1915 সালে কিন্তু এই উপাধিতে ভূষিত করেছিলেন ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধীকে। আর কী জন্য দিয়েছিলেন? বোয়ার যুদ্ধ, মানে এই বোয়ার যুদ্ধ তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন তখন ব্রিটিশদের সঙ্গে বোয়ার যুদ্ধ হয়েছিল। সেই বোয়ার যুদ্ধে আহত ব্রিটিশ সৈন্যদের কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছিলেন, চিকিৎসা করেছিলেন এই মহাত্মা গান্ধী। সেই অবদানের জন্যই কিন্তু তাকে কিন্তু এই কাইজার হিন্দ কিন্তু পুরস্কারটা দেওয়া হয়। কিন্তু 1920 সালে তিনি পদকটা ফিরিয়ে দিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও খিলাফত আন্দোলনের প্রতিবাদে কিন্তু তিনি 1920 সালে পদকটা ফিরিয়ে দেন। এটাও কিন্তু আসতে পারে যে কবে পদকটা ফিরিয়ে দেন, 1920 সালে পান, 1915 সালে, এবং কেন পেয়েছিলেন? বোয়ার যুদ্ধে তার অবদানের জন্য। তখন কিন্তু দক্ষিণ আফ্রিকায় ছিলেন মহাত্মা গান্ধী। হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত? কাবুল, দিল্লি, সিকান্দারবাগ, খুলদাবাদ। সঠিক উত্তর হবে দিল্লি। এটা যদি আসে যে হুমায়ুনের সমাধিস্থল, এটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। যদি আসে যে এটা কে নির্মাণ করেছিলেন, মানে তার বিধবা পত্নী বেগা বেগম, তিনি কিন্তু হাজি বেগম নামেও পরিচিত ছিল। দুটো নামই জলের মতো মুখস্থ করো। এই সম্বন্ধে কিন্তু আমি শর্টসও ছেড়ে রেখেছি, যারা আমার শর্টসগুলো দেখো না তাদের উদ্দেশ্যে বলছি। আমি কিন্তু এই সম্বন্ধে দেখবে শর্টসও ছেড়ে রেখেছি, যে এই শর্টসগুলো তোমরা দেখো। প্রতিদিনই কিন্তু আমি একটা দুটো করে শর্টস ছাড়ি, প্রতিটা শর্টসে 12টা করে ওয়ান লাইনার কোশ্চেন থাকে। তোমরা সেই শর্টসগুলো লিখে নিতে পারো, নোট ডাউন করলে তোমরা কিন্তু খুব উপকৃত হবে। হুমায়ুনের সমাধিস্থল তাহলে কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। কে নির্মাণ করেছিলেন? তার পত্নী বেগা বেগম, যিনি কিন্তু হাজি বেগম নামেও পরিচিত ছিলেন। 1558 সালে নির্মাণ করেন। সালটা না মনে রাখলেও হবে, শুধু মনে রাখবে হুমায়ুন যে টম কোথায় অবস্থিত, সেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত। আর তা কে নির্মাণ করেছিলেন? তার পত্নী বেগা বেগম কিংবা হাজি বেগম, দুটো নামই মনে রেখো, যে কোনো নামই কিন্তু ওরা দিতে পারে।
দিল্লিতে যন্তর মন্তর কে নির্মাণ করেছিলেন? প্রথম জয় সিং, দ্বিতীয় জয় সিং, প্রথম রাম সিং, বিশন সিং। সঠিক উত্তর হবে দ্বিতীয় জয় সিং। জয়পুরের দ্বিতীয় জয় সিং কিন্তু দিল্লিতে যন্তর মন্তর নির্মাণ করেছিলেন কত সালে? 1724 সালে। এবারে যন্তর মন্তরের যে পাঁচটা সেটাই বলে দিচ্ছি কোথায় কোথায় আছে, এটাও কিন্তু আসতে পারে। নতুন দিল্লিতে আছে, মথুরাতে আছে, জয়পুরে আছে, উজ্জয়িনীতে আছে, বারাণসীতে আছে। এগুলো কিন্তু পাঁচটাই দ্বিতীয় জয় সিং নির্মাণ করেছিলেন। এই ভালো করে পাঁচটা জায়গার নাম মনে রেখো: নতুন দিল্লি, জয়পুর, মথুরা, উজ্জয়িনী, বারাণসী। আর দ্বিতীয় জয় সিং কিন্তু নির্মাণ করেছিলেন, এটা কিন্তু ভালো করে মনে রেখো। চীনা পর্যটক ফাইয়েন কোন সম্রাটের শাসনকালে ভারতবর্ষে আসেন? এটার অপশান দিইনি, বহুবার এই প্রশ্নটা এসছে জানো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু ফাইয়েন কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। স্বরাজ পার্টির প্রতিষ্ঠা কে করেন? আমি আর অপশানগুলো দিইনি, যেগুলো মোস্ট কমন কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, অপশানগুলো দিইনি। উত্তর হচ্ছে সঠিক উত্তর চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু কিন্তু এই স্বরাজ পার্টির প্রতিষ্ঠা করেন। সঠিক উত্তর কিন্তু 1923 সালে হবে। তবে এই কোশ্চেনটা সেট করতে গিয়ে আমি দেখলাম বেশিরভাগ যখন এই কোশ্চেনটা আসে আমি দেখেছি স্বরাজ পার্টির প্রতিষ্ঠা কে করেন, নয় পেয়ারে থাকে অপশানগুলো, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু, আরও দুটো অপশান দিল, এরকম দুটো করে চারটে অপশানে 8 জনের নাম থাকে। আর বেশিরভাগ কিন্তু যদি সিঙ্গেল নাম থাকে দেওয়া থাকে চিত্তরঞ্জন দাসটাই দেওয়া থাকে। কিন্তু এই কোশ্চেনটা সেট করতে গিয়ে আমি দেখলাম ওখানে কিন্তু মতিলাল নেহরুর নামটা দেওয়া ছিল, চিত্তরঞ্জন দাসের নামটা দেওয়া ছিল না। তাই জন্য দুজনের নামই কিন্তু তোমরা মনে রেখো। স্বরাজ পার্টির প্রতিষ্ঠা কে করেন? চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু 1923 সালে। আচ্ছা, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। এই প্রশ্নটা কিন্তু আগেও বহুবার রিপিট হয়েছে। পঞ্চতন্ত্রের রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে বন্ধুরা, যেটা প্রথম জাতীয় কংগ্রেস সম্বন্ধে সব নোট দেওয়া আছে, তোমরা মিসলেনিয়াস ক্লাসিক ভালো করে চেক করো, এমন যেমন শর্টসগুলোও চেক করো। আমার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে ভালো নোট দিয়ে রেখেছি। প্রথম অধিবেশন মুম্বাইতে বসছিল আর তার সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? বাবর। এটার সম্বন্ধে কিছু বলার নেই, অপশানগুলো দিইনি, সোজা প্রশ্ন। কত সালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত করেন? এখানে কিন্তু 1942 সালের সাথে 8ই আগস্ট, এটাও কিন্তু মনে রেখো, কারণ বেশিরভাগ দেখবে পরীক্ষাতে তারিখটাই তোমাদের জানতে চাইবে, মানে 42 সালটা চারটেই দেবে, 42 সাল দেবে, আর আগস্ট, 8ই আগস্ট, 15ই আগস্ট, এইভাবে চারটে ডেট দেবে। ডেটটা ভালো করে মনে রেখো। 8ই আগস্ট 1942 সালে কিন্তু মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত করেছিলেন। ভারতে পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি ভাষার প্রবক্তা কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, রাজা রামমোহন রায়, গোপাল কৃষ্ণ গোখলে। এখানে কিন্তু এই যে লর্ড মেগলে বা মেগলে মিনিটস তোমাদের পড়িয়েছিলাম, ওটা জানতে চাইছি না, মানে কোন ভারতীয় ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা ও ইংরেজি ভাষার প্রবক্তা ছিলেন বা পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি ভাষা প্রবর্তনের জন্য মানে উৎসাহী ছিলেন, উদ্যমী ছিলেন, এরকমভাবে আজকে এসছে প্রশ্নটা। সঠিক উত্তর রাজা রামমোহন রায় হবে। ঠিক আছে, আর লর্ড মেগলে ওটা কিন্তু এটা অন্য প্রশ্নটা আমি আগের দিনই যত সময় WBCS সময় পড়িয়েছিলাম। ইয়ং ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠা কে করেন? B.R. আম্বেদকর, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। 1919 সালে কিন্তু এই পত্রিকার প্রতিষ্ঠা করেন এবং এর ভাষা ছিল ইংরেজি। চলো পরের প্রশ্ন, দিন ইলাহি ধর্মের প্রবর্তন করেন কে? অপশানে দিনই তোমরা জানো, সঠিক উত্তর হবে আকবর। আকবর কিন্তু দিন ইলাহি ধর্মের প্রবর্তন করেছিলেন। সালটাও তোমরা একটু মনে রেখো, 1582 সাল। নিম্নলিখিত কোন গ্রন্থটি একটি গণিত শাস্ত্র? বাস্তুশাস্ত্র, লীলাবতী, রূপমতী, পঞ্চদশী। সঠিক উত্তর হবে লীলাবতী। এই সম্বন্ধে বহুবার আমি পড়িয়েওছি, শর্টসও ছেড়েছি, নোটও দিয়েছি। আর এর রচয়িতাকে দ্বিতীয় ভাস্কর, এর রচয়িতা হচ্ছে দ্বিতীয় ভাস্কর। ঠিক আছে বন্ধুরা, আর এই চারটের ভেতরে দুটোরই আমি যেটা ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি। পঞ্চদশী, এই যে পঞ্চদশীটা একটা মানে এই যেমন লীলাবতী একটা গণিত শাস্ত্র, পঞ্চদশী কিন্তু একটা মানে কি বলবো দর্শন শাস্ত্র টাইপের। এটার রচয়িতাকে বিদ্যারণ্য। ঠিক আছে, সংস্কৃত ভাষায় লেখা। আর এই বাস্তুশাস্ত্র রচয়িতা বলা হয় আমাদের, তোমরা জানো যে বিশ্বকর্মার দেবতা বিশ্বকর্মাকে বলা হয়, এবং বিশ্বকর্মার পুত্রের নামও ওখানে জড়িত আছে, ওটা লাগে না। আর রূপমতির একটা অন্য একজন ক্যারেক্টার, মানে রূপমতিকে লিখেছেন এইভাবে, আর রূপমতি কোনো গ্রন্থ নয়, মানে ওটা তোমার চেক করলে বুঝতে পারবে। এইটা ভালো করে মনে রেখো, এই লীলাবতীটা কি কে লিখেছেও মনে রেখো, আর এটা কী টাইপের গ্রন্থ সেটাও মনে রেখো, এটাও কিন্তু আসে। লীলাবতী কিন্তু একটা গণিত শাস্ত্র। ঠিক আছে, নিম্নে উল্লেখিত কোন বিপ্লবী আত্মহত্যা করেন? ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাসবিহারী বোস। সঠিক উত্তর হবে চন্দ্রশেখর আজাদ কিন্তু 1931 সালে মানে আত্মহত্যা করেছিলেন বলতে কিন্তু উনি অন্য বিপ্লবীদের পালাতে সাহায্য করছিলেন বলে তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করছিলেন, এবং শেষ গুলিতে কিন্তু তিনি নিজের মাথায় শ্যুট করে কিন্তু মারা গেছিলেন। আশা করি তোমরা ভগৎ সিং সম্বন্ধে যে সিনেমাগুলো দেখেছো সেখানে কিন্তু এই ভিডিওগুলো এটা দেখেছো আশা করি। আমি আর কি বহু ক্যারেক্টার নিয়ে যারা করেছে আমি বহুভাবে দেখেছি এবং এগুলো খুব ভালো লাগে দেখতে, আর তোমরা আশা করি পড়েওছো। শেষ মুঘল সম্রাটকে?
বাবর, আকবর, জাহাঙ্গীর, বাহাদুর শাহ। সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। যদি কিন্তু অপশানে প্রথম বাহাদুর শাহ দিয়ে দেয় তখন কিন্তু একটুখানি ভালো করে চোখ কান খোলা রাখে উত্তর দিও। সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ, যাকে কিন্তু মানে সিপাহী বিদ্রোহে জড়িত থাকার অপরাধে কিন্তু ইংরেজরা রেঙ্গুনে নির্বাচিত করেছিল এবং রেঙ্গুনেই কিন্তু উনি মারা যান। যতদূর সম্ভব 1862 সালে উনি মারা গেছিলেন। সীমান্ত গান্ধী নামে পরিচিত কে? এই সম্বন্ধে অপশান দিইনি, জাস্ট একটু নোট দিয়ে দিয়েছি, বহুবার প্রশ্নটা রিপিট হয় তোমরা জানো। আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী নামে কিন্তু পরিচিত, বা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত। ইংলিশে আসলে ফ্রন্টিয়ার গান্ধী থাকবে। খুদাই খিদমত গার্ড দলের প্রতিষ্ঠার যদি আসে কে করেছিলেন? সীমান্ত আব্দুল গফ্ফার খান কিন্তু খুদাই খিদমত গার্ড দলের প্রতিষ্ঠা করেন কত সালে? 1929 সালে। এবং তিনি প্রথম ফরেনার বা অভারতীয় যিনি কিন্তু 1987 সালে ভারতরত্ন পেয়েছিলেন। মাদার টেরেসা কিন্তু 80 সালে যত সম্ভব নোবেল ভারতরত্ন পেয়েছিলেন, কিন্তু ততদিনে তিনি হয়তো ইন্ডিয়ার নাগরিকত্ব অ্যাডপ্ট করে নিয়েছিলেন। কিন্তু প্রথম অভারতীয় হিসাবে যদি আসে যে কে ভারতরত্ন পেয়েছেন, সঠিক উত্তর হবে সীমান্ত গান্ধী 1987 সালে। এবং এই যে খুদাই খিদমত গার্ড দেখছো, খুদাই খিদমত গার্ডের যে দলের সদস্যরা কিন্তু লাল ড্রেস পরতো, ওই জন্য লাল পোশাক পরতে বলে ওদেরকে লাল কোত্তা বাহিনী নামেও পরিচিত ছিল। অনেক সময় আসতে পারে যে লাল কোত্তা নামে পরিচিত ছিল কারা? 4টে অপশান দিয়ে দিল যে খুদাই খিদমত গার্ড দলের সদস্যরা, কি অনুশীলন সমিতির সদস্যরা, এরকম 4টে অপশান দিল। সঠিক উত্তর হবে খুদাই খিদমত গার্ডের দলের সদস্যরা কিন্তু লাল পোশাক পরতে বলে তাদের লাল কোত্তা নামেও পরিচিত ছিল। কোন ভারতীয় রাজা পূর্ব এশিয়ার বিভিন্ন স্থান অধিকার করতে নৌশক্তি ব্যবহার করেন? আকবর, কৃষ্ণদেব রায়, রাজেন্দ্র চোল, ছত্রপতি শিবাজী। সঠিক উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। তোমাদের একটু আগেই বলছিলাম যে চোলা সাম্রাজ্যের যে পুণ্যে সেল্লিমম যে সিনেমাটা দেখতে পারো তোমরা। আর তখনকার দিনে মানে আমাদের যে চোল সাম্রাজ্যের যে নৌবাহিনী বা নেভি, এখন যে আমরা নেভি বলি, তার যে ব্যবস্থা মানে পৃথিবীর ভেতরে খুব মানে একটা জায়গায় ছিল বলতে পারো, মানে সব থেকে বেস্ট ছিল আর কি বলতে পারো। চোল সাম্রাজ্যের যে নৌ ব্যবস্থাটা ছিল বা নৌ সেনাবাহিনী ছিল। আর এই প্রথম রাজেন্দ্র চোল তোমরা জানো যে প্রথম মহিপাল, যখন আমাদের পাল রাজা প্রথম মহিপালের আমলে কিন্তু বাংলা আক্রমণ করেছিলেন এবং বাংলা গঙ্গৈকোণ্ড চোল উপাধি ধারণ করেছিলেন। আর এটাও অনেক সময় আসে, আমি দিয়ে রেখেছি নোটগুলো শর্টসে আগে পড়িয়েছি যখন, কে গঙ্গৈকোণ্ড চোল উপাধি ধারণ করেছিলেন? দ্বিতীয় রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল এইভাবে দেওয়া থাকবে। সঠিক উত্তর প্রথম রাজেন্দ্র চোল হবে। আর তিনি যখন বাংলা আক্রমণ করেন তখন পাল রাজাকে ছিলেন প্রথম মহিপাল। ঠিক আছে, ভালো করে মনে রেখো, প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, এগুলো ভালো করে মনে রাখতে হবে কার সঙ্গে কার আর কি। যেমন কৈবর্ত বিদ্রোহের সময় কিন্তু কোন মহিপাল ছিলেন? দ্বিতীয় মহিপাল। আর ইনি প্রথম রাজেন্দ্র চোল যখন আক্রমণ করে তখন কিন্তু প্রথম মহিপাল। ভালো করে মুখস্থ রাখতে হবে তোমাদের এগুলো। মালবিকাগ্নি মিত্রম নাটকটির রচয়িতাকে? কালিদাস। তোমরা আগেও দিয়েছি এই নাটকটা, এই সম্বন্ধে দিয়েছি নোট। মালবিকাগ্নি মিত্রম নাটকের রচয়িতা তাহলে কে? কালিদাস। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু আমি এনটিপিসির আপাতত এনটিপিসির সেট নিয়ে আসবো, আর তার মাঝে মাঝে ডাব্লিউবিসিএসে এনটিপিসির সেট নিয়ে হাজির হচ্ছি। এবং এর মাঝে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল ও এসআইয়েরও আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি কালেক্ট করছি, সেগুলোর সেট আমি তোমাদের জন্য নিয়ে আসবো পিওয়াইকিউ। তোমরা ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো, শেয়ার করো। ভিডিওর ভিউ খুবই পড়ে গেছে, তোমাদের কাছে রিকোয়েস্ট করলো বেশি করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। গুড ডে অ্যান্ড গুড বাই।